স্যার আপনার মাইকটা মেবি মিউট করা। আমরা ফ্রিকশন এই ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত আর কি। যখন একটা সারফেস আর আরেকটা সারফেসের মধ্যে মাঝখানে গ্যাপ খুব কম থাকে, বা একটা সারফেসের সাথে আরেকটা সারফেস লেগে থাকে, এবং একটার উপর থেকে আরেকটা যখন রিলেটিভ মোশন হয়, বা একটার উপর থেকে আরেকটা সারফেস যখন মুভ করতে চায়, তখন যে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হয় এটাকে আমরা ফ্রিকশন বলি। তো লুব্রিকেন্টস হচ্ছে এরকম কিছু সাবস্টেন্স বা এরকম কোনো ম্যাটেরিয়ালস ইউজ করা হয় যাতে এই ফ্রিকশনটা একটা সারফেসের সাথে আরেকটা সারফেসের যে মুভমেন্ট হবে, এই মুভমেন্টের মধ্যে ফ্রিকশনটা যাতে রিডিউসড হয়। তো যে ম্যাটেরিয়ালস গুলা এই ফ্রিকশনকে রিডাকশন করার ট্রাই করে সেটাকে আমরা বলি লুব্রিকেন্টস। তো লুব্রিকেন্টস দুই ধরনের হয়। কিভাবে লুব্রিকেন্টস গুলোকে অ্যাপ্লাই করা হবে তার উপর ডিপেন্ড করে লুব্রিকেন্টসটা দুই ভাবে হয়, বা কিভাবে লুব্রিকেশন করবে। একটাকে বলা হয় হাইড্রোডাইনামিক লুব্রিকেশন, আর একটাকে বলা হয় বাউন্ডারি লুব্রিকেশন। দুইটা সারফেসের মধ্যে ভিতরে যদি কমপ্লিট ভাবে একটা লুব্রিকেন্টস এর একটা লেয়ার থাকতে পারে, যদি এরকম হয় যে দুইটা সারফেস আছে, দুইটা সারফেসের মাঝখানে লুব্রিকেন্টস এর একটা লেয়ার থাকার মতো স্পেস আছে, তখন কমপ্লিট ভাবে দুইটা সারফেসের মাঝখানে লুব্রিকেন্টসটা ফ্লো করতে পারবে। যখন এই টোটাল ফুল লুব্রিকেন্টসটা ফ্লো করতে পারবে তখন সেটাকে কমপ্লিট বা ফুল ফ্লো বলে। তাহলে এই ধরনের লুব্রিকেশনের ক্ষেত্রে, হাইড্রোডাইনামিক লুব্রিকেশনের ক্ষেত্রে দুইটা সলিড সারফেস হোক বা সেমি সলিড সারফেস হোক বা লিকুইড সারফেস হোক অথবা গ্যাসিয়াস সারফেস হোক, যেরকম সারফেসই হোক, এই সারফেসের মাঝখানে লুব্রিকেন্টস এর আলাদা সেপারেট একটা লেয়ার থাকে। লুব্রিকেন্টসটা যদি লিকুইডাস হয় তাহলে এটা ফ্লুইডের একটা লেয়ার থাকবে। তাহলে এই ধরনের লুব্রিকেশনকে আমরা হাইড্রোডাইনামিক লুব্রিকেশন বলি। আরেকটা কেস হতে পারে বাউন্ডারি লুব্রিকেশনের ক্ষেত্রে, এটা হচ্ছে পার্শিয়াল, কমপ্লিট ফ্লো হইতে পারে না, দুইটা সারফেসের মধ্যে ওরকম গ্যাপ থাকে না যে কমপ্লিট ভাবে ফ্লো করবে। আর একটা সমস্যা হতে পারে যে ওই ওই সারফেস গুলার স্ট্রাকচার এরকম, সারফেস গুলো স্মুথ না হওয়ার কারণে বা ইউনিফর্ম না হওয়ার কারণে বা ক্রিটিক্যাল শেপ থাকার কারণে ওইখানে ওইভাবে ডিরেক্টলি ফলো করা সম্ভব হয় না লুব্রিকেন্টস গুলা। তো এই ধরনের লুব্রিকেন্টস গুলোকে বাউন্ডারি লুব্রিকেশন বলে। তো বাউন্ডারি লুব্রিকেশনে যেটা করা হয় সেটা হচ্ছে যে দুইটা সারফেসের সাথে এই লুব্রিকেন্টসটা কেমিক্যাল রিঅ্যাকশন করে। কেমিক্যাল রিঅ্যাকশন করে, আচ্ছা কেমিক্যাল রিঅ্যাকশন করলেই তো আলটিমেটলি এটা কিন্তু একটা ক্ষয়প্রাপ্ত হবে। যখনই ওই দুইটা সারফেসের সাথে লুব্রিকেন্টস একটা কেমিক্যাল রিঅ্যাকশন করবে, ওই দুইটা সারফেসের মধ্যে একটা ক্ষয়প্রাপ্ত হবে বা এর মাঝখানে স্পেসিং ইনক্রিজ করবে। যখনই ক্ষয়প্রাপ্ত হবে বা ওয়্যার হবে তখন হচ্ছে এইখানে যে পরিমাণ ক্ষতি হবে, তো দুইটা সারফেস ওয়্যার হলে এটা তো অবশ্যই আমাদের এক্সপেক্টেড বিষয় না। এটা আমাদের এক্সপেক্টেড বিষয় না যে আমাদের দুইটা সারফেসের মাঝখানে এটা ওয়্যার হবে বা কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে এটা ওয়্যার হবে, এটা এক্সপেক্টেড বিষয় না। বাট যদি ফ্রিকশন আমরা বাউন্ডারি লুব্রিকেশন না করে যদি ফ্রিকশন হতে দিতাম তাহলে সারফেসের ক্ষতি আরো বেশি হইতো। মানে এটা হচ্ছে মন্দের ভালোর মতো অনেকটা বাউন্ডারি লুব্রিকেশনটা, যেহেতু আমরা লুব্রিকেটিং করতে পারতেছি না আর ফ্রিকশন হতে দিলে সারফেস যে পরিমাণ ক্ষয়প্রাপ্ত হবে, এর চেয়ে আমরা যদি বাউন্ডারি লুব্রিকেশন বা পার্শিয়াল লুব্রিকেশন করি যার ফলে কেমিক্যাল রিঅ্যাকশন করবে, ওয়্যার হবে, এর ফলে সারফেসের ক্ষতিটা ফ্রিকশন হতে দিলে যে ক্ষতি হবে তার চেয়ে কম। এই ধরনের লুব্রিকেশনকে বলা হয় বাউন্ডারি লুব্রিকেশন। তাহলে লুব্রিকেন্টস গুলা ডিফারেন্ট স্টেটে হইতে পারে, লিকুইড হইতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে লুব্রিকেন্টস গুলো লিকুইড।
আবার সলিড হইতে পারে, যেমন গ্রাফাইট বা মলিবডেনাম সালফাইড, এরা হচ্ছে সলিড লুব্রিকেন্টস। আবার সেমি সলিড হইতে পারে, গ্রিজ, দেখবা যে সাইকেল বাইকে এই ধরনের জিনিসগুলা বা চাকার ভিতরে এই ধরনের জিনিসগুলো দেওয়া হয়। এরপর গ্যাসিয়াসও হইতে পারে, যে ইঞ্জিনের ক্ষেত্রে যে লুব্রিকেন্টস গুলা ইউজ করা হয়, এখানে গ্যাসিয়াস লুব্রিকেন্টসও ইউজ করা যেতে পারে। তো লুব্রিকেন্টস গুলার নামগুলা বা মার্কেটে যে লুব্রিকেন্টস গুলা পাওয়া যায়, এই লুব্রিকেন্টস এর নামগুলা লুব্রিকেন্টস থাকে, এটা একটা কমন নাম বা জেনারেল নাম। বাকি অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে এক একটা লুব্রিকেন্টস এর এক এক রকম নাম হয়। একটা বেসিক যে অংশটা, এটাকে বেজ অয়েল বলে। বেজ অয়েলের সাথে তার অ্যাপ্লিকেশন অনুযায়ী আহ বেজ অয়েলের সাথে তার অ্যাপ্লিকেশন অনুযায়ী অ্যাডিটিভস অ্যাড করা হয়। তাহলে এখন ধরো ইঞ্জিনে, গাড়ির ইঞ্জিনে যেটা ইউজ করা হবে, সেই ইঞ্জিনে তাহলে বেজ অয়েল এটা হচ্ছে বেসিক থাকবে। এর সাথে ইঞ্জিনে ভালো কাজ করতে পারবে বা ইঞ্জিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা অ্যাডিটিভ অ্যাড করা হয়। সেই অ্যাডিটিভটা যেহেতু ইঞ্জিনে ভালো কাজ করে, এই কারণে ওই লুব্রিকেন্টসটার নাম হয় তখন ইঞ্জিন অয়েল। আবার যেখানে গিয়ারে লুব্রিকেশন করার দরকার হবে, তখন ওইটাকে গিয়ার অয়েল বলে বা গিয়ার লুব্রিকেন্টস বলে। টারবাইন ইউজ করলে এটাকে টারবাইন অয়েল বলে। হাইড্রোলিক সিস্টেম ইউজ করলে হাইড্রোলিক অয়েল বলে। বা আহ, আমাদের ল্যাবে যে ডিফারেন্ট মেটালিক যে মেশিন গুলো আছে, যে মেটাল প্রসেসিং এর জন্য যে মেশিন গুলো আছে, এগুলোর ক্ষেত্রে মেটাল ওয়ার্কিং অয়েল বলতে পারে, যাতে রাস্ট বা মরিচা না পড়ে। রাস্ট প্রিভেন্টিভ লুব্রিকেন্টস হবে। যেখানে অনেক বেশি হিট জেনারেট হয়, এখানে হিট ট্রান্সফার অয়েল হবে। আবার হিট ট্রিটমেন্ট আলাদা একটা প্রসিডিউর আছে, যে টেম্পারেচার কন্ট্রোল করে ডিফারেন্ট স্টেটে নিয়ে যাওয়া হয়। কুইঞ্চিং করা যাইতে পারে, টেম্পারিং করা হইতে পারে। তো এই ক্ষেত্রে যে লুব্রিকেন্টস গুলো ইউজ করা হয়, তার অ্যাপ্লিকেশন অনুযায়ী এরকম নাম হয়। কুইঞ্চিং এ ইউজ করলে কুইঞ্চিং অয়েল, টেম্পারিং ইউজ করলে টেম্পারিং অয়েল। বা ফ্রিজে বা রেফ্রিজারেশন সিস্টেমে যদি ইউজ করা হয়, রেফ্রিজারেশন অয়েল। রাবার প্রসেসিং এর ক্ষেত্রে যদি ইউজ করা হয়, তাহলে রাবার প্রসেসিং অয়েল। বা ইঙ্ক প্রসেসিং এ যদি ইউজ করা হয়, ইঙ্ক প্রসেসিং অয়েল। তার মানে অ্যাপ্লিকেশন যেরকম, তার নাম অনুযায়ী, অ্যাপ্লিকেশন নাম অনুযায়ী লুব্রিকেন্টস গুলোর নামকরণ করা হয় বা মার্কেটে ওইভাবে লুব্রিকেন্টস গুলো আসে। তাহলে যেটা বলতেছিলাম যে লুব্রিকেন্টস এর ভিতরে দুইটা বেসিক কম্পোনেন্টস থাকে। একটাকে আমরা বেজ অয়েল বলি। তাহলে বেজ অয়েলটা হচ্ছে 90%, একটা লুব্রিকেন্টস এর মধ্যে টোটাল যদি পার্সেন্টেজ বলি, তাহলে 90%ই হচ্ছে বেজ অয়েল। বেজ অয়েলের মধ্যে, বেজ অয়েলটা সাধারণত উম, তোমরা ইন্টারমিডিয়েটে হাইড্রোকার্বনের প্রস্তুত প্রণালী পড়ছো, যে ক্রুড অয়েল থেকে বা আলকাতরা থেকে হাইড্রোকার্বন তৈরি করা, এটা পড়ছো তোমরা। তো ওইখানে যে হাইড্রোকার্বন তৈরি করা হয়, তো বাই প্রোডাক্ট হিসাবে যেটা ফেলে দেওয়া হয়, ওইটাকেই বেজ অয়েল বলে। হাইড্রোকার্বন রিফাইনিং প্রসেসের ক্ষেত্রে এই যে ক্রুড অয়েল বা আলকাতরা থেকে যখন হাইড্রোকার্বন তৈরি করা হয়, যেটা আমরা ইউজ করি না, হাইড্রোকার্বন বাদে যে অংশটা আমরা ফেলে দেই, বা ওই প্রসেসে যে অংশটা বাই প্রোডাক্ট হিসেবে থেকে যায়, সেই অংশটাকে বেজ অয়েল বলা হয়। এরপরে বেজ অয়েল গুলা যদি পলিমারাইজড অথবা সিনথেসাইজড হয়, তখন এটা সিনথেটিক বেজ অয়েলও বলা যায়। আর অ্যাডিটিভস যেগুলা, যেটা বললাম যে ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের জন্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাডিটিভস অ্যাড করা হয়। মানে ওই অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আলাদা একটা সাবস্টেন্স অ্যাড করা হয়। তো 90%ই থাকে হচ্ছে বেস অয়েল, বাকি 10% অ্যাডিটিভস অ্যাড করা হয়, অ্যাড করে ওই অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়। তো অ্যাডিটিভস গুলো একইভাবে ন্যাচারাল হতে পারে বা আর্টিফিশিয়াল বা সিনথেটিক এরকমও হতে পারে। আচ্ছা, লুব্রিক্যান্টস গুলো তাহলে কি কি কাজ করে? উম, ধরো, প্রাইমারি কাজই হচ্ছে ফ্রিকশনকে কমানো। লুব্রিক্যান্টস এর একদম প্রাইমারি কাজ যেটা, এটাকে আমরা বলতে পারি ফ্রিকশনকে কমানো বা লুব্রিকেটিং করা। আরেকটা হতে পারে যেখানে অনেক বেশি হিট জেনারেট হয়, সেখানে কুলিং করার কাজে লুব্রিকেন্টস ইউজ করা হয়। আবার দেখা যাচ্ছে যে তোমরা যদি বাইক থেকে থাকে, পার্সোনাল বাইক অথবা পার্সোনাল কার থেকে থাকে ফ্যামিলিতে, তাহলে দেখবা যে কিছুদিন পর পর সার্ভিসিং করতে হয়। তো সার্ভিসিং করার সময় এই যে ফ্লাশিং অয়েল বলে, তো ফ্লাশিং অয়েল যেটা দিয়ে করে, যে ওই টোটাল সিস্টেমটা ওই ফ্লাশিং অয়েল দিয়ে ক্লিন করে আর কি, একটা ফ্লো করায়। তাহলে এই যে কাজটা করতেছে, কারণ এই চলতে চলতে গাড়িগুলা বা ইঞ্জিন রান করতে করতে দেখা যাচ্ছে ইঞ্জিনের ভিতরের তেলগুলো পুরো কালো হয়ে যায়।
তো অনেক বেশি দিন যদি চলতে থাকে সার্ভিসিং করানো ছাড়া, সেক্ষেত্রে দেখা যাবে যে গাড়িতে ডিফারেন্ট টাইপস অফ নকিং হচ্ছে, শব্দ বেশি হচ্ছে, বা স্মুথ ভাবে চলতেছে না। তো সেক্ষেত্রে কি করতে হয়, ওই যে এখন নতুন আবার অয়েল যদি অ্যাড করা হয়, তাহলে এই যে কালো পোড়া তেলের মধ্যে যদি আবার নতুন তেল দেওয়া হয়, সেটাও আলটিমেটলি হচ্ছে কালো হয়ে যায় বা ভালো সার্ভিস দিবে না। এই কারণে ক্লিনিং করে নিতে হয়। তো ডিটারজেন্টস হিসাবে কাজ করতেছে লুব্রিকেন্টস গুলা। আবার হইতে পারে যে এই যে নকিং এর কথা যেটা বললাম, যে সাউন্ড ক্রিয়েট করতেছে। তো সাউন্ড পলিউশনকে কমানোর জন্য বা সাউন্ডটাকে ড্যাম্পেনিং করার, ড্যাম্পেনিং মানে কমায় দেওয়া আর কি, কমানোর জন্য লুব্রিকেন্টস গুলো কাজ করে। আবার হচ্ছে যদি দুইটা সারফেসের মধ্যে যদি কোনো লিকেজ থাকে, সেই লিকেজ গুলাকে সিল্ড করার জন্য, যে দুইটা সারফেস একটার সাথে আরেকটা যাতে মিক্সড না হয়, বা দুইটা সারফেস যদি আলাদা সারফেস দ্বারা এরকম সেপারেটেড থাকে, তো এটার কারণে এটা সিলিং এর কাজ করতেছে। আর হচ্ছে এই যে ফ্রিকশনের সাথে যেটা রিলেটেড, যে ওয়্যার হবে, ওয়্যারকে রিডিউস করতেছে লুব্রিকেন্টের মাধ্যমে। তাহলে প্রাইমারি যে ফাংশনটা, লুব্রিকেন্টস হচ্ছে ফ্রিকশনকে রিডিউস করে। তো মেটাল টু মেটাল যখন কন্ট্যাক্টে আসে, তো কন্ট্যাক্টে আসলে ওয়্যার হবে, টিয়ার হবে, এর ফলে পাওয়ার লস হয়। যখন মেটাল টু মেটাল কন্ট্যাক্টে আসে বা একটা মেশিন চলতে থাকে, তখন এই মেটাল টু মেটাল কন্ট্যাক্টে ওয়্যার হবে, টিয়ার হবে, ফলে পাওয়ার লস হবে। তো আমরা যদি লুব্রিকেটিং করি, এর ফলে দেখা যায় যে ফ্রিকশন কমে যাচ্ছে। এর ফলে এই ফ্রিকশনের জন্য যে এই পাওয়ার লসের ঝামেলাটা বা ওয়্যার হওয়া, টিয়ার হওয়া, এই জিনিসগুলো লুব্রিকেটিং এর মাধ্যমে আমরা বেঁচে যেতে পারি বা কন্ট্রোল করতে পারি। হিট ট্রান্সফারের ক্ষেত্রে বা কুলিং এর ক্ষেত্রে যে ফুয়েলটা বার্ন হয়, ইঞ্জিনের মধ্যে যে ফুয়েলটা এরকম প্রতিনিয়ত বার্ন হয়ে ইঞ্জিনটাকে চালায়, তো এই ফুয়েলটার মধ্যে দেখা যায় যে মাত্র 33% ইউজ হয়। 33% ইউজ হয়, আমরা এটাকে ইউজ করি আর কি, বা এটার আউটপুট হিসেবে দেখতে পাই। বাকি 33% দেখা যায় যে আহ, ওই কুলিং ওয়াটার গুলাকে রিসাইক্লিং করার জন্য বা এটাকে প্রসেসটাকে চালানোর জন্য বাকি 33% ফুয়েল ইউজ হয়। আর হচ্ছে বাকি 33% হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রেডিয়েশন বা লুব অয়েল, এগুলাকে প্রসেসিং করানোর জন্য বাকি 33% ইউজ হয়। তাহলে লুব্রিকেন্টস এর যে অয়েলটা থাকে, এই অয়েলটা যেটা করে যে ডিফারেন্ট এরিয়াসে বা ডিফারেন্ট ইঞ্জিনের ডিফারেন্ট পার্টস এর মধ্যে লুব্রিকেটিং করার ফলে যে হিট জেনারেট হইতো, এই হিটটাকে কন্ট্রোল করে নিয়ে আসে আর কি। যদি কন্ট্রোল করা না হয়, তাহলে ওভার হিটিং হয়ে যাবে। বেশি হিট হয়ে গেলে দেখা যায় যে ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। তখন হচ্ছে ওয়ার্কশপে না গেলে আর ঠিক করা যায় না, বা ফেইলিউর হয়ে যাচ্ছে। আর হচ্ছে যে ওয়্যার প্রিভেনশনে প্রোটেকশন হিসেবে কাজ করে। ডিফারেন্ট টাইপস অফ অ্যাসিড অথবা ময়েশ্চার, এগুলো লেগে দেখা যায় যে ওয়্যার হচ্ছে। তো যখন লুব্রিকেন্টস এর একটা লেয়ার, ওই মেটাল সারফেসের উপরে একটা লুব্রিকেন্টস এর লেয়ার থাকবে, তখন সরাসরি ওই সারফেসের সাথে অ্যাসিড বা ময়েশ্চার যে লাগতে পারতেছে না। এর ফলে যে ওয়্যার হওয়ার যে সম্ভাবনাটা, এটাকে মিনিমাইজ করতেছে। তো ওয়্যার যখন মিনিমাইজ করতে পারবে, তা আলটিমেটলি কম্পোনেন্ট গুলার লাইফ সাইকেল ইনক্রিজ করবে বা ইকুইপমেন্টের লাইফ সাইকেল ইনক্রিজ করবে। ডিটারজেন্ট হিসাবে ডিফারেন্ট টাইপ কার্বন, কার্বন মানে হচ্ছে কালো জিনিস, বা ভার্নিশ ডিপোজিট, এই ধরনের সিস্টেম গুলা মানে হাইড্রোকার্বন রিলেটেড যেগুলা ইউজ করে করে যখন পুরে কালো হয়ে যায় বা কার্বনের পরিমাণ বেড়ে যায়, তখন যে এগুলাকে রিমুভ করার জন্য, যেমন অ্যাসিডিক সাবস্টেন্সেস বা ডিফারেন্ট টাইপস অফ ময়লা ডিপোজিটস বা সুদ বা ওয়্যার প্রোডাক্ট ময়েশ্চার, এগুলাকে ক্লিন করার জন্য ডিটারজেন্ট হিসেবে লুব্রিকেন্টস ইউজ করা হয়। আর এটা হচ্ছে নয়েজ রিডাকশন যেভাবে করা হয়, মেটাল টু মেটাল যখন কন্টাক্ট হবে, এর ফলে শব্দ হবে। এই শব্দটাকে কমানোর জন্য এই শব্দটাকে কমায় দেয় আর কি। আহ, এই জন্য ক্যামশ্যাফট আর ট্যাপেট গাড়ির ভিতরে, ইঞ্জিনের ভিতরে থাকে। এই দুইটার মাঝখানে দেখা যায় যে লুব্রিকেন্টস পাস করানো হয়। আর এটা হচ্ছে সিলিং। সাধারণত হচ্ছে যে দেখা যাচ্ছে যে লুব্রিকেন্টস ইউজ করে দুইটা লিকুইড সারফেস আছে, দুইটা লিকুইড সারফেস একটার সাথে একটা যদি মিক্স না হইতে পারে, এই কারণে লুব্রিকেন্টস ইউজ করে, তাহলে এটা একটা সিলিং এর কাজ করে আর কি। অথবা যদি গ্যাসিয়াস হয়, এর মাঝখানে মানে গ্যাসিয়াস লুব্রিকেন্টস ইউজ করা হচ্ছে, তাহলে আহ, দুইটা সারফেস একটার সাথে আরেকটা মিক্সড হতে পারতেছে না, এরকম হইতে পারে। আচ্ছা, তাহলে এই ফাংশন গুলোর ভিতরে আমরা বললাম যে ফ্রিকশনকে রিডিউস করবে, টেম্পারেচারকে কমাবে, ডিটারজেন্ট হিসেবে ইউজ করা যাবে, এরপরে নয়েজ কে কমায় দিবে,
বা ওয়্যারকে কমাই দিবে। এগুলো হচ্ছে ফাংশন। আর প্রপার্টিজ হচ্ছে ডিফারেন্ট পাঁচটা। এই ডিফারেন্ট এই পাঁচটাকে আমরা লুব্রিক্যান্টস এর প্রপার্টিজ বলি। তো প্রথম যে প্রপার্টিজটা এটাকে আমরা বলি কাইনেমেটিক ভিসকোসিটি। তো ভিসকোসিটি ওয়ার্ডটা তোমরা এটা পড়ে আসছো আর কি, 19 এ ছিল বা ইন্টারে হয়তো ছিল। বাংলায় যদি বলি এটা হচ্ছে সান্দ্রতা। তাহলে একটা ফ্রিকশনের ক্ষেত্রে যেটা হয়, ফ্রিকশনের ক্ষেত্রে যেটা হয়, আর এটা যখন লিকুইডের ক্ষেত্রে হয় এটাকে আমরা ভিসকোসিটি বলতে পারি আর কি। যখন কোন একটা লিকুইডের ভিতরে আমরা যখন টেম্পারেচার দিব, লিকুইডটার ভিতরে যখন আমরা টেম্পারেচার দিব, তখন কি হবে? টেম্পারেচার দিলে আস্তে আস্তে ওইটা ডেনসিটি কমতে থাকে। টেম্পারেচার দিলে যখন ডেনসিটি কমবে তখন ফ্লো বেশি হবে আর কি। তাহলে ভিসকোসিটিটা কি? টেম্পারেচারের সাথে তাহলে ইনভার্স রিলেশন। কাইনেটিক ভিসকোসিটি মানে হচ্ছে রেজিস্ট্যান্স টু ফ্লো। তার মানে ফ্রিকশন যেটা আর ভিসকোসিটি যেটা একই রকম আর কি। তাহলে লিকুইডের মাঝখানে যখন একটা লিকুইড লেয়ার আর একটা লিকুইড লেয়ারের উপর থেকে যখন চলতে চাবে, বা একটা লিকুইড যখন ফ্লো করতে চাবে, যে রেজিস্ট্যান্স পায় বা যে কারণে ফ্লো করতেছে না, এইটাকে আমরা বলতেছি কাইনেমেটিক ভিসকোসিটি। এটাকে আর একটা নাম এরকমও বলা যেতে পারে যে থিকনেস অফ ফ্লুইড। যত ফ্লুইডটা যত বেশি থিক হবে, ঘন হবে, তত দেখা যাবে যে এটা ফ্লো হচ্ছে না। তো টেম্পারেচার যখন ইনক্রিজ করবে তখন থিকনেসটা কমে আসবে, তখন দেখা যাচ্ছে কাইনেটিক ভিসকোসিটি কমে যাচ্ছে। এই কারণে লুব্রিক্যান্ট এটা একটা ইম্পর্টেন্ট, যে লুব্রিক্যান্ট যদি ফ্লোই না হয়, লুব্রিক্যান্টস যদি ফ্লোই না হয়, সেক্ষেত্রে তো আমাদের লুব্রিক্যান্টস এর যে ফাংশন গুলা বললাম, এই ফাংশন গুলা তো সে পারপাসকে সলভ করতে পারবে না। তাহলে লুব্রিক্যান্টস কে ফ্লো হইতে হবে, এটা একটা ইস্যু। আবার যদি ওভারফ্লো হয়, খুব বেশি করে লুব্রিক্যান্টস ফ্লো হচ্ছে, তাহলে যেটা হবে যে মানে খুব যদি থিন হয়, বেশি থিক না থাকে, থিকনেস যদি কম থাকে, মানে যে থিন হয় লুব্রিক্যান্টসটা, হালকা হয়, পাতলা হয়, সেক্ষেত্রে আবার দেখা যাবে যে ডিফারেন্ট টাইপস অফ অ্যাসিডিক বা ময়েশ্চার এগুলা যে আবার সারফেসে প্রবলেম করবে। তো এই কারণে আহ, এই থিকনেস একটা নির্দিষ্ট পরিমাণ থিকনেস বা কাইনেমেটিক ভিসকোসিটি মেনটেন করতে হয় লুব্রিক্যান্ট সিলেকশনের সময়। আরেকটা হচ্ছে এই কাইনেটিক ভিসকোসিটিটা তাহলে টেম্পারেচারের সাথে তো রিলেটেড, যে টেম্পারেচার বাড়ায় দিলে ভিসকোসিটি কমে যায়। এখন তাহলে কোন টেম্পারেচারে এক একটা যে লুব্রিক্যান্টস আমরা মেজার করব, লুব্রিক্যান্টস এর কাইনেটিক ভিসকোসিটি মেজার করব, তাহলে কোন টেম্পারেচারে মেজার করতে হবে? এটা সাধারণত জেনারেলাইজ যে টেম্পারেচার সেটা হচ্ছে 40 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারের মধ্যে রেখে আমরা কাইনেমেটিক ভিসকোসিটিটাকে মেজার করি। আর কাইনেটিক ভিসকোসিটি ইউনিট হচ্ছে সেন্টিস্টোকস। ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ্লিকেশন, যেমন যেখানে হাই স্পিড ফ্লো দরকার হবে এবং প্রেসার কম দরকার হবে, লো টেম্পারেচার দরকার হবে। টেম্পারেচার কম থাকলেই তো আহ, তখন আমরা লো ভিসকোসিটি অয়েল ইউজ করা হয় লুব্রিকেন্টস হিসেবে। আর যখন লো স্পিড বা হাই প্রেসার হাই টেম্পারেচার, তখন হচ্ছে হাই ভিসকোসিটির অয়েল বা হাই ভিসকোসিটি লুব্রিকেন্টস গুলোকে ইউজ করা হয়। আচ্ছা, ভিসকোসিটি ইন্ডেক্স, তাহলে কাইনেমেটিক ভিসকোসিটির সাথে ভিসকোসিটি ইন্ডেক্সটা রিলেটেড এবং টেম্পারেচারের সাথে রিলেটেড। আমরা একটু আগে যেটা বললাম যে টেম্পারেচার যখন ইনক্রিজ করা হবে তখন ফ্লুইডটা থিন হবে, থিন হয়ে তার কাইনেমেটিক ভিসকোসিটি কমে যাবে। তাহলে ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট কাইনেমেটিক ভিসকোসিটি শো করবে। একটা ম্যাটেরিয়ালস ডিফারেন্ট টেম্পারেচারে এক এক ধরনের ভিসকোসিটি শো করবে বা কাইনেমেটিক ভিসকোসিটি শো করবে। তাহলে টেম্পারেচারের চেঞ্জের সাথে ভিসকোসিটির যে চেঞ্জ যেটা হচ্ছে, এই চেঞ্জটাকে যে আমরা রিলেট করব এটাকেই বলা হচ্ছে ভিসকোসিটি ইন্ডেক্স। তার মানে ভিসকোসিটি ইন্ডেক্সটাকে আমরা এভাবে বলতে পারি, তার মানে ডেল্টা কাইনেমেটিক ভিসকোসিটি, কি পরিমাণ ভিসকোসিটি চেঞ্জ হচ্ছে, ডিভাইড বাই হচ্ছে ডেল্টা টেম্পারেচার। টেম্পারেচার চেঞ্জের সাথে কাইনেমেটিক ভিসকোসিটি কি রেঞ্জে চেঞ্জ হচ্ছে।
এখন এইটা সত্যি যে টেম্পারেচার কমানো হইলে বা টেম্পারেচার বাড়ানো হইলে, সাপোজ টেম্পারেচার বাড়ানো হইলে কাইনেমেটিক ভিসকোসিটি কমবে, এটা এগ্রি করতেছি। এখন দুইটা ডিফারেন্ট লুব্রিক্যান্টস বা দুইটা ডিফারেন্ট সাবস্টেন্স, দুইটাতে যদি সমান পরিমাণ টেম্পারেচার কমানো বা বাড়ানো হয়, এর রেসপেক্টে কাইনেমেটিক ভিসকোসিটি কিন্তু সমান পরিমাণে চেঞ্জ হবে না। দুইটা ডিফারেন্ট লুব্রিক্যান্টসে টেম্পারেচার যদি সাপোজ আগে 50 ছিল, 50 থেকে 150 করা হয়েছে, মানে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ানো হয়েছে, তাহলে কাইনেমেটিক ভিসকোসিটি কমে যাবে। আরেকটা লুব্রিক্যান্টসেরও যদি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু তার কাইনেমেটিক ভিসকোসিটিটা ওই সমান পরিমাণ কমবে বা বাড়বে না, একটু ডিফারেন্ট হবে। তাহলে এক একটা ম্যাটেরিয়ালস এই যে যে রেশিওতে টেম্পারেচারের সাথে সাথে কাইনেমেটিক ভিসকোসিটি চেঞ্জ হয়, এই রেশিওটাকেই বলা হচ্ছে আমরা ভিসকোসিটি ইনডেক্স। হায়ার ভিসকোসিটি ইনডেক্স, তার মানে ডেল কেভি আর হচ্ছে ডেল টি, যদি ভিসকোসিটি ইনডেক্সটা যদি বেশি হয়, তাহলে কি হবে? চেঞ্জ অফ ভিসকোসিটি উইথ টেম্পারেচার হায়ার দ্য ভিসকোসিটি ইনডেক্স। ভিসকোসিটি ইনডেক্স যখন বেশি হবে, তখন যদি অল্প পরিমাণ চেঞ্জ করা হয়, অল্প পরিমাণ টেম্পারেচার চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে ভিসকোসিটিটা অনেক বেশি চেঞ্জ হচ্ছে। ইন্ডিকেটর অফ টেম্পারেচার রেঞ্জ অফ অপারেশন, তাহলে এটার দ্বারা বোঝা যাবে যে কোন রেঞ্জের টেম্পারেচারে, মানে কত থেকে কত টেম্পারেচারের মধ্যে এই লুব্রিক্যান্টসটা ইউজ করা যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে পুয়ার পয়েন্ট। তাহলে এরকম যদি বলি যে লুব্রিক্যান্টসটা তো আমরা বললাম যে টেম্পারেচারের সাথে সাথে এটা থিন হইতে থাকবে। আচ্ছা, এখন যদি তার উল্টা জিনিসটা বলি যে এই টেম্পারেচার যদি কমানো হয়, আস্তে আস্তে থিক হইতে থাকবে। আচ্ছা, এমন থিক বা এমন ঘন হইলো যে এটা লুব্রিক্যান্টসটা আর ফ্লোই করতেছে না, মানে অনেকটা জেলির মতো অবস্থায় আছে আর কি। এখন যদি টেম্পারেচার ইনক্রিজ করতে থাকা হয়, এখনো ফ্লো করতেছে না, টেম্পারেচার আরো ইনক্রিজ করতে থাকলে আস্তে আস্তে এটা থিন হইলো। তো টেম্পারেচার ইনক্রিজ করার একটা পর্যায়ে যে সে ফ্লো হওয়া স্টার্ট করবে, যেহেতু থিন হইতে থাকবে, একটা টেম্পারেচারে যে ফ্লো হওয়া স্টার্ট করবে। তাহলে ওই মিনিমাম যে টেম্পারেচারে লুব্রিক্যান্টসটা ফ্লো হওয়া স্টার্ট করে বা ফ্লুইডটা ফ্লো হওয়া স্টার্ট করে, ওই টেম্পারেচারটাকে বলা হয় পুয়ার পয়েন্ট। তাহলে আবার বলতেছি, যখন কাইনেমেটিক ভিসকোসিটি বেশি থাকবে বা রেজিস্ট্যান্স বেশি থাকবে, তখন তো ফ্লো করবে না। একটা নির্দিষ্ট টেম্পারেচারে যে দেখা যাবে যে ফ্লো করা স্টার্ট করবে। তাহলে যে টেম্পারেচারে যে মিনিমাম যে টেম্পারেচারে লুব্রিক্যান্টসটা ফ্লো করা স্টার্ট করে, সেটাকে আমরা বলতেছি পুয়ার পয়েন্ট। তাহলে পুয়ার পয়েন্টটাকে ডিগ্রি সেলসিয়াস এই ইউনিটে মেজার করা হয়। তাহলে আরেকটা জিনিস, এটাকে লোয়েস্ট অপারেটিং টেম্পারেচারও বলে। কেন? কারণ হচ্ছে এই টেম্পারেচারের নিচে বা এই টেম্পারেচারে কম টেম্পারেচারে যেহেতু থিক বেশি থাকবে, তখন কিন্তু ফ্লুইডটা আর ফ্লোই করবে না বা লুব্রিক্যান্টসটা ফ্লো করবে না। আর ফ্লো না করলে আমাদের যে পারপাস সেটাও সলভ হবে না। এই কারণে লোয়েস্ট অপারেটিং টেম্পারেচার এটাও বলে। তার মানে পুয়ার পয়েন্টের উপরে যদি রাখা হয় টেম্পারেচার, তাহলেই লুব্রিক্যান্টসটা লুব্রিকেটিং করতে পারবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট। সেটা হচ্ছে টেম্পারেচার আরো ইনক্রিজ করা হলো, পুয়ার পয়েন্টে লুব্রিক্যান্টসটা অপারেট করতেছে, এখন টেম্পারেচার এর চাইতে আরো বেশি ইনক্রিজ করা হলো। তাহলে আরো বেশি যখন ইনক্রিজ করা হবে, তখন কি হবে? অনেক বেশি স্পিডে সে ফ্লো হইতে থাকবে। টেম্পারেচার যখন বাড়ানো হইতে থাকবে, তখন অনেক বেশি স্পিডে ফ্লো হইতে থাকবে। টেম্পারেচার যখন আরো ইনক্রিজ করতে থাকা হবে, তাহলে ওই যে লুব্রিক্যান্টস এর যে লিকুইড যেটা আছে, এটা ভ্যাপারের মতো হয়ে যাবে। টেম্পারেচার যখন আরো বাড়াইতে থাকা হবে, আর যখন ভ্যাপার ক্রিয়েট হবে, তখন দেখা যাবে যে ইগনিশন হবে বা ফ্লেম তৈরি হবে, একটা ইগনিশনের মতো। যেমন তোমরা লাইটার যে ফ্রিকশন হয়, ফ্রিকশন হওয়ার পরে লাইটারটা জ্বলে উঠতেছে। তো একইভাবে ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে ওই মিনিমাম যে টেম্পারেচার আরো ইনক্রিজ করতে থাকলে, 4 পয়েন্ট থেকে টেম্পারেচার আরো ইনক্রিজ করতে থাকলে, টেম্পারেচার যখন অনেক বেশি হবে, তখন দেখা যাচ্ছে যে ওই লুব্রিক্যান্টসটা লিকুইড ফেজ থেকে গ্যাসিয়াস ফেজে চলে যাচ্ছে এবং একটা ইগনিশন তৈরি হচ্ছে।
তাহলে মিনিমাম যে টেম্পারেচারে ওই ইগনিশনটা প্রথমে স্টার্ট হচ্ছে বা এরকম ফ্লেমটা তৈরি হচ্ছে, ওই লোয়েস্ট টেম্পারেচারটাকে বলা হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট। তাহলে আমরা ফ্ল্যাশ পয়েন্টের ইন্ডিকেশনটা কি, যে ফ্ল্যাশ পয়েন্ট ইগনিশন তৈরি হলে কি হবে, এরপরে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হবে বা আগুন লেগে যাবে। তাহলে এই ফ্ল্যাশ পয়েন্টটাকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার। তাহলে পুয়ার পয়েন্ট হচ্ছে মিনিমাম অপারেটিং টেম্পারেচার, এর নিচে থাকলে ফ্লো করবে না। আর ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার, এর উপরে গেলে অ্যাক্সিডেন্ট হবে। তাহলে এই ফ্ল্যাশ পয়েন্ট দ্বারা কি পরিমাণ ভোলাটাইল বা কি পরিমাণ মুভমেন্ট করতে পারবে সেটাকে মেজার করা যায়। তো ফ্ল্যাশ পয়েন্ট মেজার করার জন্য এটাও আগেরটা পুয়ার পয়েন্টও ডিগ্রি সেলসিয়াসে মেজার করা হয়, আর ফ্ল্যাশ পয়েন্টটাকেও ডিগ্রি সেলসিয়াসে মেজার করা হয়। তো এইটা আবার দুইটা মেথডে মেজার করা যায়, একটাকে ক্লোজ সিস্টেম বলে, একটা ওপেন সিস্টেম বলে। তো ক্লিভল্যান্ড নামক একজন মানুষ, সে হচ্ছে যে একটা কনফাইন্ড স্পেসের মধ্যে এই টেম্পারেচারটাকে মেজার করছে বা একটা টেকনিকে, এই জন্য তার নাম অনুসারে এই মেথডটাকে বলা হয় ক্লিভল্যান্ড ওপেন কাপ মেথড। আর এটা হচ্ছে পিএমসিসি, পেনস্কি একজনের নাম, মার্টিন আরেকজনের নাম, তাদের দুইজনের নাম অনুযায়ী পেনস্কি মার্টিনস ক্লোজড কাপ সিস্টেম। এই দুইটা সিস্টেমের মাধ্যমে সাধারণত ফ্ল্যাশ পয়েন্টটাকে মেজার করা হয়। আচ্ছা, লাস্ট যে প্রপার্টিসটা, চারটা প্রপার্টিস বললাম, একটাকে বললাম কাইনেমেটিক ভিসকোসিটি, কাইনেমেটিক ভিসকোসিটির সাথে হচ্ছে ভিসকোসিটি ইন্ডেক্স রিলেটেড। এরপরে বললাম হচ্ছে পুয়ার পয়েন্ট, মিনিমাম অপারেটিং টেম্পারেচার। এরপরে বললাম হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট, ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার। এরপর হচ্ছে টোটাল বেজ নাম্বার। আচ্ছা, আমরা হাইড্রোকার্বনের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে বেজ অয়েলটা, মানে লুব্রিকেন্টস এর যে বেজ অয়েলটা, এটা হাইড্রোকার্বনের রিফাইনিং প্রসেসের মধ্যে পাওয়া যায়। এই যে বেজ অয়েল যেটা থাকে, এটা সাধারণত হচ্ছে অ্যাসিডিক। টোটাল যে বেজ অয়েলটা, এটা সাধারণত অ্যাসিডিক থাকে। আচ্ছা, আমরা লুব্রিকেন্টস এর ফাংশনের ক্ষেত্রেই বলছি যে আমার যাতে ওয়্যার না হয়। তাহলে অ্যাসিডিক সাবস্টেন্স যদি থাকে, লুব্রিকেন্টসটাই যদি নিজেই যদি অ্যাসিডিক হয়, তাহলে তো ওয়্যারের পরিমাণ আরো বেশি হবে। এই কারণে ডিরেক্টলি যেটা হাইড্রোকার্বনের বাই প্রোডাক্ট হিসেবে যেটা পাওয়া যায় বেজ অয়েল, সেটা ডিরেক্টলি লুব্রিকেন্টস প্রোডাকশনে ইউজ করা হয় না, এটাকে আরেকটু প্রসেসিং করে তারপর ইউজ করা হয়। কেন? কারণ হচ্ছে যাতে অ্যাসিডিক হয়, অ্যাসিডিক হলে তো ওয়্যারের পরিমাণ অনেক বেড়ে যাবে। এই কারণে দেখা যায় যে অয়েলের যদি অক্সিডেশন হয় বা ওয়াটার কন্টামিনেশন হয় অথবা ফুয়েল কন্টামিনেশন হয়ে যায়, এইগুলার কারণে যেটা করতে হয়, ওই অ্যাসিডিক যে বেজ অয়েল যেটা ছিল অ্যাসিডিক, সেটাকে সাধারণত নিউট্রাল করে নিতে হয়। তাহলে আমরা জানি যে অ্যাসিডকে নিউট্রাল করতে হলে বেজ দিতে হবে। বেজ অয়েল যেটা, এটা হচ্ছে অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিকটাকে বা অ্যাসিডিক সাবস্টেন্সকে যদি নিউট্রাল করে ইউজ করতে হয়, তাহলে বেজ দিতে হয়। তাহলে বেজ দেওয়ার জন্য আমরা দুইটা জিনিস ইউজ করে, একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পটাশিয়াম হাইড্রোক্সাইডটাকে এখানে ইউজ করা হয়। আচ্ছা, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে এখন কি পরিমাণে ইউজ করবে আর বেজ নাম্বার কাকে বলবো? আচ্ছা, যদি 1 গ্রাম বেজ অয়েল হয়, 1 গ্রাম বেজ অয়েল যদি হয় বা 1 গ্রাম অয়েল যদি হয়, এই 1 গ্রাম অয়েলকে নিউট্রালাইজ করতে, 1 গ্রাম অ্যাসিডিক অয়েল, অ্যাসিডিক বেজ অয়েলকে নিউট্রালাইজ করতে যে পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড, যে পরিমাণ বলতে যত মিলিগ্রাম আর কি, 1 গ্রাম বেজ অয়েলকে নিউট্রালাইজ করতে যে পরিমাণ, যে মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, সেই পরিমাণটাকে বলা হচ্ছে টোটাল বেজ নাম্বার। তাহলে অ্যাসিডিক বেজ অয়েল, সেটাকে নিউট্রালাইজ করে লুব্রিকেন্টস হিসেবে ইউজ করা হবে। তাহলে নিউট্রালাইজ করতে প্রতি 1 গ্রামে কত মিলিগ্রাম করে লাগবে, সেই নাম্বারটাকে বলা হচ্ছে টোটাল বেজ নাম্বার।